আসসালামু আলাইকুম সবাইকে। ফোরবেনের নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি সাদমান সাহাদ ফোরবেনের ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে আছি। তো যেহেতু আমি ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে আছি, আজকে তোমরা তাহলে বুঝতেই পারছো আমরা কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্ষেত্রে আজকে আমরা সবকিছু নিয়ে আলোচনা করব না। আমরা শুধুমাত্র ওই পার্টটুকু নিয়ে আলোচনা করব যেটা আমাদের বোর্ড কোয়েশ্চেনে সিকিউতে মানে গ এবং ঘতে আসে, সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আমরা আজকে দেখব প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গ অ্যান্ড ঘয়ের জন্য কোন টপিকগুলো থেকে চ্যাপ্টারের কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসে বেশি। আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব না, কিন্তু আমরা জানবো যে কোন টপিক থেকে কোন পার্টটা বেশি ইম্পর্টেন্ট। সো আমরা দেরি না করে শুরু করি। তো প্রথমে আমাদের যে চ্যাপ্টারটা আসতেছে ফিজিক্সের সেটা হচ্ছে ভেক্টর। ভেক্টরটা অনেক বড় চ্যাপ্টার এবং অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন আসে এবং অনেক জায়গা থেকে কোশ্চেন আসে। কিন্তু এই চ্যাপ্টারে কয়েকটা পার্ট, বেসিক পার্ট যদি জানা থাকে, টপিক জানা থাকে, তাহলে এখান থেকে অ্যান্সার করা খুব ইজি। অ্যান্ড ভেক্টরের এখান থেকে ক্ষেত্রে আমরা যদি বিশাল আলোচনা বাইরে করি, থেকে কোশ্চেন আসেও না। ভেক্টরের তো প্রথম পার্টে আসতেছে ভেক্টরের লব্ধি ও কোণ নির্ণয়, মানে দিক নির্ণয় মেইনলি। তো এটা সবার জানা, স্বাভাবিক জানা যে ভেক্টরের কিভাবে লব্ধি নির্ণয় করতে হয়, দুটা ভেক্টরের কিভাবে লব্ধি বের করতে হয় এবং দিক বা মান কোণ কিভাবে বের করতে হয়। সো এটা তোমাদের কাছে ইজি হওয়ার কথা। এর পরের পার্ট হচ্ছে ভেক্টরের উপাংশ নির্ণয়। এখন থাকতে পারে ২ এর অধিক ভেক্টর। ২ এর অধিক ভেক্টরের ক্ষেত্রে লম্ব বরাবর উপাংশ, আনুভূমিক বরাবর উপাংশ, মানে f cos θ বলো, f sin θ বলো, এই পার্ট যেটা আছে, এই পার্টটা একাধিক ভেক্টরের ক্ষেত্রে যে উপাংশ নির্ণয়, এই পার্টটা আমাদের বোর্ড এক্সামে প্রচুর লাগে। এটা থেকে কোশ্চেন বিগত বছরগুলোতে এসেছে। এরপরে যে পার্টটা একক ভেক্টর। তো একক ভেক্টরের ক্ষেত্রে এটা অনেক সময় কোশ্চেনে এমন টাইপ করে আসে যে একক ভেক্টরের ক্ষেত্রে তোমরা বলবে যে ২ টা ভেক্টর আছে, ২ টা ভেক্টরের বলবে p ক্রস q এর দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। গতে এরকম কোশ্চেন চলে আসে। এমন এত ইজি দিবে না যে তোমার একটা ভেক্টর দিবে, ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করতে বলবে। তোমাদেরকে এমনভাবে কোশ্চেনটা দিবে যে তোমাকে ক্রস গুণফল বা ডট গুণফল করতে হইতে পারে। এইভাবে আগে একটা প্রসেস দিয়ে তোমার অন্য একটি ভেক্টর বের করতে হবে। এরপরে ওই ভেক্টরের বলবে একক ভেক্টরটা নির্ণয় করতে। তো এমন কোশ্চেনও আসে, বিগত বছরে এসেছে। এরপরে অনেক কমন একটা জিনিস ভেক্টরের ডট ও ক্রস গুণফল। মানে এবি cos থিটা, এবি sin থিটা। তো এই পার্টটা অনেক কমন এবং অনেক ইম্পর্টেন্টও না, বাট এটা থেকে অনেক স্বাভাবিকভাবেই কোশ্চেন আসে। এমসিকিউ আসে, সিকিউ তো অবশ্যই আসে। যেকোনো ম্যাথ করতে গেলে দেখা যায় এটা করাই লাগে। যেমন এই টপিকটা অনুযায়ী পরবর্তী যেই আমরা বিষয়টা আলোচনা করবো সেটা সামান্তরিকের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, সমতুল্য ভেক্টর নির্ণয়। এটার ক্ষেত্রেও জানো তোমরা সামান্তরিকের ২ টা সন্নিহিত বাহু দেওয়া থাকলে এর ক্ষেত্রফল হবে হাফ, আর হচ্ছে ২ টা সামান্তরিক বাহুদ্বয় সন্নিহিত বাহুদ্বয়ের ক্রস গুণফলের মানের অর্ধেক, মানে অর্ধেক আরকি। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রেও সেম সূত্র আছে ক্রস গুণফলের। এরপর সমতুল্য ভেক্টরের ক্ষেত্রে যেকোনো ২ টা ২ টার হচ্ছে ক্রস গুণফল, সেটাকে ডট গুণফল করলে যে যদি 0 মান আসে তাহলে সেটা সমতুল্য ভেক্টর আসতেছে। এইভাবেই তোমার এই টাইপের কোশ্চেনগুলো থেকে অনেক কোশ্চেন আসে। এরপর একটা ইম্পোর্টেন্ট পার্ট অবস্থান ভেক্টর। মানে লেখচিত্রের মধ্যে দেওয়া আছে বা একটা স্থানাঙ্ক দেওয়া আছে p এর, একটা q এর স্থানাঙ্ক দেওয়া আছে, যে 2, 3, 4 এমন করে ২ টা স্থানাঙ্ক দেওয়া আছে। তো বলবে যে p আর q এর ভেক্টরটার মান নির্ণয় করতে বলতে পারে, ভেক্টরটা নির্ণয় করতে বলতে পারে। এর সাথে যেটা কমন আসে যে এক্স ওয়াই জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ। মানে তুমি যেই অবস্থান ভেক্টরটা পাইলা, পি কিউ ভেক্টরটা পাইলা নির্ণয় করে, সেটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ওয়াই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেটা তুমি যদি এক্স অক্ষের সাথে বলে তুমি আই দিয়ে ডট গুণফল করবা, সেখান থেকে তুমি cos থিটা, যে থিটার মানটা ইজিলি বের করে ফেলতে পারবা। এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক আপেক্ষিক বেগ। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ এখান থেকে বিগত বছরগুলোতে অনেক কোশ্চেন এসেছে। তো আপেক্ষিক বেগের ক্ষেত্রে যে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, তোমরা নিজেরাও জানো যদি করে থাকো, যে বৃষ্টির অঙ্ক। মানে তুমি গাড়ি চালাচ্ছ বা তুমি সাইকেল করে যাচ্ছ, হঠাৎ বৃষ্টি পড়ছে, তোমাকে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে যাতে তুমি বৃষ্টি থেকে বাঁচতে পারো। সেম কোশ্চেন আসে যে তুমি গাড়িতে যাচ্ছ, কোন কত ডিগ্রি কোণে গাড়িটা বা কত জোরে গেলে বা কত ডিগ্রিতে বৃষ্টি পড়লে গাড়ির সামনের কাচ ভিজবে বা পিছনের কাচ ভিজবে। এই টাইপ কোশ্চেন অনেক আসে, যেটা অনেক ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট টপিক। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের হলো নদী নৌকার অঙ্ক। নদী নৌকার অঙ্কের ক্ষেত্রে অনেক টাইপের কোশ্চেন আসে, তার মধ্যে আমি পয়েন্ট আউট করে দিই যেগুলো সবচেয়ে বেশি আসে। যে নদীর বেগ দেওয়া, সরি স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া আছে। এখন তোমাকে বের করতে বলতে পারে যে ন্যূনতম কত সময়ে নৌকাটি অপর প্রান্তে পৌঁছাবে, বা ন্যূনতম কত দূরত্বে নৌকাটি যাবে। নদীর প্রস্থ চাইতে পারে, আনুভূমিক সরণ চাইতে পারে, মানে এক্স অক্ষ বরাবর যে সরণটা ঘটে সেই সরণটা চাইতে পারে। লব্ধি দূরত্ব, মানে ২ টা যে বেগ দেওয়া আছে সেটা বেগের হচ্ছে লব্ধিটার সাথে সময় গুণ করলে যা হয়, লব্ধি দূরত্বটা চাইতে পারে। এবং লব্ধির মধ্যবর্তী কোণটা আনুভূমিকের সাথে কোণ চাইতে পারে, উলম্বের সাথে কোণ চাইতে পারে, অথবা এটাও চাইতে পারে যে নৌকা আর স্রোতের মধ্যবর্তী কোণ। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। কিন্তু এই এই যে ৬ টা টার্ম বললাম, এই ৬ টাই কোশ্চেনের মধ্যেই বেসিক্যালি আসে, যে যেকোনো একটা বের করতে দিতে পারে। এরপরে লাস্ট টপিক যেটা আসতেছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। এই টপিক থেকে অনেক সিম্পল কোশ্চেনই আসে।
অ্যান্ড প্রসেস সবগুলোতেই সবগুলোতেই একটা করে প্রসেস ইজিলি তোমরা পাবা। কোশ্চেন নরমালি আসে যে এই যে ভেক্টরটি হচ্ছে ঘূর্ণনশীল কিনা বা অঘূর্ণনশীল কিনা, এরপর হচ্ছে সলিনয়েডাল কিনা অথবা সলিনয়েডাল নয়, এই টাইপের কোশ্চেন। তো এই চ্যাপ্টার থেকে মূলত এইসব থেকে আসে। আর এই চ্যাপ্টারের একটা বেনিফিট হচ্ছে এই চ্যাপ্টারে তুমি যদি বেসিকগুলা জানো, তাহলে এই চ্যাপ্টারের অ্যান্সার কোনো কোশ্চেনের অ্যান্সার অনেকভাবে আনা যায়। এমন না যে তুমি কোথাও একটা দেখলা এমনভাবে অ্যান্সার দেওয়া আছে ওইভাবেই করতে হবে। না, এই চ্যাপ্টারের একটা বেনিফিট এটাই যে বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ব্যবহার করে একই অ্যান্সার আনা যায় অ্যান্ড সবটাই কারেক্ট হয়। সো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা এই পার্টটাই মনে রাখবো। নেক্সটে আসি, নেক্সট হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার অ্যান্ড এই চ্যাপ্টার থেকে অনেক টাইপের কোশ্চেন আসতে পারে, দেওয়া পসিবল, হার্ড করা পসিবল, ইজি করা পসিবল। সো এই চ্যাপ্টারটা আয়ত্ত করতে সবার অনেক সময় লাগে অ্যান্ড এটা স্বাভাবিক। কিন্তু আমরা যদি বিগত বোর্ডের কোশ্চেনগুলো দেখি তাহলে আমরা দেখতে পাবো যে নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে যে একটা বেসিকের মধ্যে যদি একটা কোশ্চেন বলি সেটা হচ্ছে স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা, মানে যেটার ক্ষেত্রে স্থিতিস্থাপক যদি বলি তাহলে তোমার হবে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। এর সাথে আরেকটা কন্ডিশন যেটা মানবে সেটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, যে হাফ m1u1 স্কোয়ার প্লাস হাফ m2u2 স্কোয়ার ইকুয়ালস টু হাফ m1v1 স্কোয়ার প্লাস হাফ m2v2 স্কোয়ার। এই দুটো সূত্র কন্ডিশন যদি মানে তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি প্রথম কন্ডিশনটা অনলি মানে তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এইখান থেকে বেসিক যদি ইজির মধ্যে কোশ্চেন আসে তাহলে এটা আসতে পারে। এরপরে আরেকটা আসতে পারে সংঘর্ষের পর মিলিত বেগের যে অঙ্কগুলো, মানে প্রথম কন্ডিশনটা যে m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m প্লাস m2 ইন্টু v, যেহেতু মিলিত বেগ একটাই। তো এইখান থেকে যদি ইজি কোশ্চেন আসে তাহলে এইসব আসে। এখন যে এই চ্যাপ্টারটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা হচ্ছে রাস্তার বাঁক নির্ণয়। এই পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে অনেকবার কোশ্চেন আসছে বিগত বছর থেকে, প্রচুর এসেছে। তো এখান থেকে তোমার স্বাভাবিকভাবে রাস্তার বাঁক কত হতে পারে, কত ডিগ্রি কোণে যাতায়াত করলে সে নিরাপদভাবে যাতায়াত করতে পারবে, এইসব কোশ্চেন স্বাভাবিকভাবে অনেক আসছে। তার সাথে আমাদের খেয়াল রাখতে হবে যে প্রথমত ঘর্ষণহীন সমতলের ক্ষেত্রে যেটা আমরা নরমালি সূত্র করি tan θ = v স্কয়ার বাই rg, এইটা নরমাল সূত্র আমরা ইউজ করব এটার ক্ষেত্রে। আরেকটা কোশ্চেন টাইপ আসে, এটা হচ্ছে ঘর্ষণযুক্ত সমতলের ক্ষেত্রে, মানে এইসবের ক্ষেত্রে তোমার দিয়ে দেয় যে ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দেয়, এরপরে তোমাকে রাস্তার বাঁক নির্ণয়ের ফর্মুলা ইউজ করে বের করতে হয়। তো এই দুটো পার্ট থেকে কোশ্চেন আসে, সো এই দুটো পার্ট ভালো করে পড়ে যাবে অবশ্যই। আর এরপরে যেটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কৌণিক গতিসূত্র থেকে, মানে আমরা যে কৌণিক বেগ বের করি, আমাদের এই টপিকগুলো কোনখান থেকে আসে, যে কৌণিক বেগ নির্ণয় করতে বলে আমাদেরকে, কৌণিক ভরবেগ এল নির্ণয় করতে বলে। তারপরে আমি যদি বলি আগে ঘূর্ণন গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার, তারপরে প্রযুক্ত টান মানে কেন্দ্রমুখী বলই মেনলি চাই, যেহেতু বৃত্তাকার পথে ঘোরার ঘূর্ণন বেগগুলা বলে, তো কেন্দ্রমুখী বলই হয় এম ওমেগা স্কোয়ার আর। এরপরে আছে টর্ক যদি বলি, টর্ক নির্ণয় মানে তোমার আই আলফা, এইভাবে চক্রবর্তী ব্যাসার্ধ এম কে স্কোয়ার। তো এই যে এই পার্টগুলা থেকে আসে। আর জড়তার ভ্রামক থেকে আলাদা করে আমি যদি বলি, জড়তার ভ্রামক থেকে বিগত বছর অনেক আসছে। আর এটার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে জড়তার ভ্রামকের ক্ষেত্রে আমাদের কোন জায়গার সাপেক্ষে জড়তার ভ্রামকটা চাইছে। যেমন একটা দণ্ডের ক্ষেত্রে আমাদেরকে বলতে পারে যে মধ্য বরাবর মধ্য বিন্দুটাকে সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয়। আবার সেম কোশ্চেনে বলতে পারে যে দণ্ডের এক প্রান্তর সাপেক্ষে জড়তার ভ্রামক। এইভাবে তোমার চাকতির ক্ষেত্রেও বলতে পারে যে চাকতির স্পর্শ বরাবর স্পর্শকটাকে মানে স্পর্শকটাকে হচ্ছে স্পর্শকের সাপেক্ষে তোমার হচ্ছে জড়তার ভ্রামক। বা এটাও বলতে পারে যে চাকতির কেন্দ্রগামী সরলরেখার সাপেক্ষে, মানে যে তোমার সিডি যদি দেখে থাকো, সিডির যে মাঝখানে যে ছিদ্র থাকে ওই ছিদ্রের সাপেক্ষে বলতে পারে জড়তার ভ্রামক নির্ণয়। তো তোমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কারণ এই সাপেক্ষ কোনটা সাপেক্ষে ধরতেছি সেটার উপর তোমার সূত্র চেঞ্জ হয় এবং আমরা পরবর্তী চ্যাপ্টারের দিকে যাই। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের কাজ, শক্তি ও ক্ষমতা। এই চ্যাপ্টারটা আর প্রিভিয়াস চ্যাপ্টারটা থেকে তোমাদের মিক্সড কোশ্চেন অনেক আসতে পারে। অ্যান্ড এই চ্যাপ্টারটা থেকে ছোট অনেকটাই, কিন্তু এটাতেও যেহেতু আগের চ্যাপ্টারের সাথে মিক্সড আসে অনেক চান্স আছে, তো এটাতে ওটা অনেক ভাস্ট চ্যাপ্টার, যেটা আসলে যদি পুরাটা কমপ্লিট করতে যাও একদিনে পসিবল না। যেই কিন্তু আমরা এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আসতেছে তোমার কুয়া চৌবাচ্চার যে পানি উত্তোলনের অঙ্কগুলা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি বোর্ড এক্সাম যদি দেখে থাকো কোশ্চেনগুলো, এইটা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন আসে। হ্যাঁ, এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট টাস্ক, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট টাস্ক ওটাই থাকে যে উচ্চতা নির্ণয়টা। কারণ এই উচ্চতাটা এক এক সময় এক এক রকম হয় তোমার কোশ্চেন অনুযায়ী। হয়তো বলতে পারে একটা পানিপূর্ণ চৌবাচ্চার অর্ধেক খালি করতে তোমার কি পরিমাণ কাজ করতে হয়, এই কোশ্চেন আসতে পারে। বা আমাকে এটাও বলতে পারে যে অর্ধেক খালি আছে চৌবাচ্চাটা, বাকি অর্ধেক শেষ করতে কি পরিমাণ কাজ করতে হবে, বা সম্পূর্ণ শেষ করতে কি পরিমাণ কাজ করতে হবে। এইসবের উপর এইচ এর মানটা ডিপেন্ড করে, উচ্চতা মানে উচ্চতা বা গভীরতা যাই বলো না কেন। তাই আমাদের মেইনলি এই পার্টটা যদি আমরা ইজিলি পেয়ে যাই তাহলে এই কোশ্চেনগুলো আমরা ইজিলি সলভ করতে পারবো। আর এই কোশ্চেন থেকে আসেই কয়েকটা পার্ট, যে হয়তো বলতে পারে যে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি করতে কতটুকু সময় লাগে। আবার সময় যদি দেওয়া থাকে তাহলে বলতে পারে আমাদেরকে যে পাম্পের ক্ষমতা
ক্ষমতা কত বা দক্ষতা চাইতে পারে। যদি পাম্পের তোমার আগে থেকেই দেওয়া থাকে একটা ক্ষমতা, তাহলে তোমার দক্ষতাটা বের করার কোনো ব্যাপার না। আবার এটাও বলতে পারে, সব দেওয়া থাকতে পারে, বলতে পারে যে কত ভরের বা কত লিটার পানি উত্তোলন করতে পারে ওই সময়ের মধ্যে, এরকম কোশ্চেন আসে। এরপরে বেসিকের মধ্যে যদি কোশ্চেন বলি, তাহলে এই চ্যাপ্টার থেকে আসে বস্তুকৃত কর্তৃক কৃত কাজ। তো এটা স্বাভাবিক কোশ্চেন। এই চ্যাপ্টার যেহেতু, চ্যাপ্টার থেকে বলতে পারে যে তোমার সমতলের কোনো কিছুর ক্ষেত্রে তুমি একটা জিনিসকে উপরে নিয়ে গেলে, নিচে নিয়ে গেলে তোমার কৃত কাজ কত, ডানে বামে সরণ ঘটলো তোমার কৃত কাজ কত, এইসব স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে। সেই সাথে আমাদের যে পার্টটা খেয়াল রাখতে হবে সেটা হেলানো তল। হেলানো তলের ক্ষেত্রে আমাদের কৃত কাজের যে অঙ্কগুলো আছে, সূত্রগুলো আছে, সেই সব বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। হেলানো তল আর হচ্ছে সমতলে ঘর্ষণযুক্ত বা ঘর্ষণ মুক্ত ইজি তোমাদের জন্য, কিন্তু ঘর্ষণযুক্ত যখন ঘর্ষণও কাজ করবে, ঘর্ষণ বল, সেই ক্ষেত্রে আমাদের কৃত কাজগুলো যে নির্ণয় করতে হবে, সেই সব টাইপ ম্যাথগুলো একটু ইম্পর্টেন্ট। হয়তো আমাকে ঘর্ষণ গুণাঙ্ক দিয়েও দিতে পারে, আবার ঘর্ষণ বলও দিয়ে দিতে পারে। এটার বেসিসে তোমাকে ম্যাথগুলো করতে হবে এই পার্টটা, তাই এইটা দেখে ইম্পর্টেন্ট। এরপরে আসতেছে এই চ্যাপ্টারের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যে টপিকটা আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কারণ এই কাজ শক্তি উপপাদ্য দিয়ে আমরা আসলে চাইলে সব ধরনের প্রায় অঙ্ক করতে পারি। আমাদের কাজ শক্তি উপপাদ্যটা কি? যে গতিশক্তির পরিবর্তন ইকুয়ালস টু কৃত কাজ, মানে তোমার শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি ইকুয়ালস টু আমাদের কৃত কাজ। এই ফর্মুলাটা দিয়ে তুমি অনেক মোস্ট অফ দ্য ম্যাথ করতে পারবা। তো আমাদের এই পার্টটা থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত এই চ্যাপ্টারের ক্ষেত্রে, এই কারণে আমি আলাদাভাবে উল্লেখ করে দিলাম। এরপরে আসতেছে শক্তির সংরক্ষণশীলতা, গতিশক্তি, বিভব শক্তি নির্ণয়। মানে তোমার কোশ্চেন অনেক টাইপেরই আসতে পারে। এখন আমাদের কোনটার ক্ষেত্রে, যেমন প্রথমে যদি বলি স্প্রিং এর ক্ষেত্রে, স্প্রিং এর ক্ষেত্রে বলতে পারে যে স্প্রিং এতটুকু প্রসারিত হয়েছে, প্রসারিত হওয়ার পর এই স্প্রিং এর হচ্ছে বিভব শক্তি কত। এরপরে আসতে পারে সরল দোলক। সরল দোলকের ক্ষেত্রেও আমরা শক্তি নিত্যতা সূত্র জানি, সংরক্ষণশীলতা সূত্র জানি, যান্ত্রিক শক্তি যে সংরক্ষিত আমরা সবসময় জানি। আমাদের যেমন সরল দোলকের সাম্যাবস্থায় আমাদের গতিশক্তি সর্বোচ্চ থাকে আর বিভব শক্তি শূন্য থাকে। আবার যখন সর্বোচ্চ বিস্তারে যায় তখন গতিশক্তি হচ্ছে শূন্য থাকে কিন্তু বিভব শক্তি সর্বোচ্চ থাকে। মানে এইভাবে যে আমরা ম্যাথগুলো করি সরল দোলকের ক্ষেত্রে, আবার টোটাল শক্তি সবসময় সেম থাকে। সেম তোমার পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমরা 9 10 যদি করে থাকো, তোমরা জানো এটা কিভাবে করতে হয়। যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি শূন্য, বিভব শক্তি সর্বোচ্চ। আবার যখন মাটিতে ভূমিতে স্পর্শ করে ওই মোমেন্টে তোমার সর্বোচ্চ বিভব শক্তি থাকে কিন্তু গতিশক্তি শূন্য, সরি, গতিশক্তি সর্বোচ্চ থাকে কিন্তু বিভব শক্তি শূন্য থাকে। কিন্তু যান্ত্রিক শক্তি সব ক্ষেত্রেই সেম থাকে। এরপরে আসতেছে আনুত বা হেলানো তলের ক্ষেত্রে, যে তুমি বলতে পারো একটা মার্বেল আনুত তল বরাবর এত ডিগ্রি কোণে গড়ায় যাচ্ছে, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত, বিভব শক্তি কত, আবার একটা মিডল পয়েন্ট এখনো দেওয়া আছে ওইখানে কত, আবার একদম যখন নিচে চলে আসে ভূপৃষ্ঠে তখন কত। এইভাবে তোমার কোশ্চেনগুলো আসতে পারে। এই এই চারটা টাইপের বাইরে থেকে আসে না। এই চারটা টাইপ যে দিলাম, এই শক্তি সংরক্ষণশীলতা বা গতিশক্তি নির্ণয় করতে বলতে পারে, বিভব শক্তি নির্ণয় করতে বলে, এই চারটা টাইপ যদি জানা থাকে তোমাদের, তাহলে ইজিলি তোমরা এখান থেকে সব অ্যান্সার করতে পারবা। আর বোর্ড কোশ্চেন এরপরে আমরা যদি আসি চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ আর অভিকর্ষ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে কিন্তু লিমিটেড কিছু ম্যাথ আসে। এই চ্যাপ্টারে এমন না যে তুমি সব জানতে হবে ম্যাথের ক্ষেত্রে, গয়ের ঘরের ক্ষেত্রে আমাদের সব জানতে হবে, সব থিওরি জানতে হবে, এমন না। এই চ্যাপ্টার সেটা হচ্ছে প্রথমে যদি আমরা আলোচনা করি ইম্পর্টেন্ট অভিকর্ষ ত্বরণ নির্ণয়। অভিকর্ষ ত্বরণ নির্ণয় এটা একটা স্বাভাবিক কোশ্চেন। এখন কথা হচ্ছে কোন কোন ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলতে পারে আমাদেরকে। আমাদের প্রথম বিষয়টা হচ্ছে এইচ উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় গেলে অভিকর্ষ ত্বরণ কত হবে, এমন টাইপের কোশ্চেনগুলো। এরপরে আসছে এইচ গভীরতায়। এইচ গভীরতার ক্ষেত্রে মানে ভূপৃষ্ঠ থেকে এত গভীরে গেলে অভিকর্ষ ত্বরণ কত হবে। এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে আমরা এইটা নরমাল সূত্র না, যে আমরা ঘনত্বের সূত্রটা দিয়ে ইউজ করব। কারণ যত গভীরতায় যাবা, পৃথিবীর ভর, যেহেতু পৃথিবীটা গোলক, কারণ গভীরতায় গেলে পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হয়ে যায়। পৃথিবী কিন্তু সমস্ত ভর দিয়ে তার যে আমরা নরমাল সূত্র ইউজ করি জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, এখানে কিন্তু এমটা পৃথিবীর সমস্ত ভর হয় না। যত গভীরে যেতে থাকবা তত গোলকের আয়তন কমতে থাকে, আয়তন কমলে ভরও কমে যাবে। তাই এটার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমরা যাতে ঘনত্ব সূত্রটা ইউজ করি জি এর ক্ষেত্রে। এরপরে আসতেছে নির্দিষ্ট কোণে অক্ষাংশে। তোমার বলে দিতে পারে যে পৃথিবীর এই মেরু অঞ্চল থেকে এত ডিগ্রি কোণে জি এর মান কত। আমরা জানি মেরু অঞ্চলে জি এর মান আছে, আমরা বিষুবীয় অঞ্চলে জানি। এখন আমাদেরকে ল্যামডা ডিগ্রি কোণে অক্ষাংশে তোমার হচ্ছে জি এর মানটা বের করতে বলতে পারে। এটা আসছে বিগত বছর দুই একটা কোশ্চেনের। এরপরে আমাদের যে ফোর্থ কোশ্চেন টপিক, সেটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে, পৃথিবী একটা জি দেওয়া আছে, তার সাপেক্ষে কোনো গ্রহ, উপগ্রহ, কোনো স্থানের তুলনা দিয়ে করতে পারে, জি এর মান চাইতে পারে। যেমন বলতে পারে পৃথিবীর হচ্ছে চাঁদের ভর পৃথিবীর হচ্ছে এত 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 অংশ, আর হচ্ছে ব্যাসার্ধ এত অংশ, তাহলে হচ্ছে জি এর মান কত চাঁদের। এইসব কোশ্চেন অনেক স্বাভাবিক আসে, অনেক কমন কোশ্চেন। এরপরে পার্টটা মহাকর্ষীয় বিভব ও প্রাবল্য। এটা থেকে কম কোশ্চেন আসে, বাট এটা থেকে বোর্ডে কোশ্চেন আসে। যেমন মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা জানি যে জিএম বাই আর, আর প্রাবল্যের ক্ষেত্রে জিএম বাই আর স্কোয়ার। এটা অনেক কমন, এই সূত্র দিয়েই তোমরা ম্যাথটা পেয়ে যাবে। এরপর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বস্তুর মুক্তি বেগ। যে আমরা একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে নিক্ষেপ করলাম, কত বেগ হইলে এটা হচ্ছে ভূপৃষ্ঠে
পতিত হবে না বা ফিরে আসবে না, সেটা হচ্ছে মুক্তিবেগ। তো মুক্তিবেগের থেকে অনেক সহজ ম্যাথ আসে। মুক্তিবেগের সূত্র তোমরা পড়লেই তোমরা ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারবা। আর এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এটা থেকে 80% কোশ্চেন আসে। সেটা হচ্ছে কি কি চাইতে পারে এই কোশ্চেন থেকে, যে তুমি একটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় পাঠাইছো, এখন এই উপগ্রহটার বেগ কত, বলে দিতে পারে একটা ভূস্থির উপগ্রহ বলে দিল, এই উপগ্রহটার বেগ কত, রৈখিক বেগ আর বেগ সেম ভি এর মান। এরপরে আসতেছে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় স্থাপন করলে উপগ্রহটা ভূস্থির হবে, এই কোশ্চেন আসতে পারে। এরপরে আসতে পারে পর্যায়কাল, যে তুমি একটা কৃত্রিম উপগ্রহকে এত উচ্চতায় স্থাপন করছো, এখন এর পর্যায়কাল কত, মানে টি, টি এর মান কত, এই কোশ্চেনটা আসে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, যে এটা তোমার কোশ্চেন এইভাবে বলে দেয় যে তুমি একটা কৃত্রিম উপগ্রহকে এত মিটার এত উচ্চতায় স্থাপন করছো, এটা কি ভূস্থির উপগ্রহ হবে কিনা, এটা নির্ণয় করার পদ্ধতি কি, এই যে সেম প্রসেস পর্যায়কাল নির্ণয়। যদি দেখো তোমার উপগ্রহটার পর্যায়কাল নির্ণয়ের পর এটা 24 ঘন্টা আসছে, 24 আওয়ার্স, তাহলে তুমি বুঝে নিবা এটা হচ্ছে এটা ভূস্থির উপগ্রহ। অ্যান্ড তুমি তোমার সেই অনুযায়ী যুক্তি দিবা। এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে স্যাটেলাইটের ক্ষেত্রে এই যে 4টা পয়েন্ট বললাম ভালো করার জন্য, আর এটা থেকে সবাইকে পড়তেই হবে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, আমাদের ইজি চ্যাপ্টার সবার জন্য। এই চ্যাপ্টার এমন কেউ আমার মনে হয় না নাই যার কাছে হার্ড লাগে। এই চ্যাপ্টার থেকে বোর্ডেও হার্ড কোশ্চেন আসে না, খুব রিয়ারলি একটা দুটা কোশ্চেন আসতে পারে, কিন্তু এখান থেকে হার্ড কোশ্চেন আসেই না। তো পদার্থের গাঠনিক ধর্মের ক্ষেত্রে আমরা যদি প্রথমেই বেসিক পার্টটা জানি, সেটা হচ্ছে পীড়ন ও বিকৃতি নির্ণয়। এটা এটা অনেক ইজি, তোমরা পাবা দুটো সূত্র জাস্ট, অসহ পীড়ন অসহ বল নির্ণয়, এটা অনেক ইজি। ওই অসহটা জাস্ট কথার কথা, পীড়ন আর বল নির্ণয় করতেই বলা হয়। এরপর হচ্ছে স্থিতিস্থাপকতা কম বেশি তুলনাকরণ। এই কোশ্চেনে কেমন আসে, যে তোমার দুইটা বস্তু বলতে পারো, দুটা তার বলতে পারো, যে কোনো কিছু হতে পারে, দুইটার অনেক দৈর্ঘ্য 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 বৃদ্ধি দেওয়া থাকতে পারে, ক্ষেত্রফল বা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, তারপর ভর দেওয়া থাকতে পারে, সব মিলে সব দেওয়া আছে। তোমার তুলনা করতে হবে দুটার স্থিতিস্থাপক গুণাঙ্কটা বের করে, তোমার তুলনা করতে হবে যে কার স্থিতিস্থাপকতাটা বেশি। এই কোশ্চেনটা অনেক আসে, যে কার স্থিতিস্থাপকতা বেশি দুইটার মধ্যে, তিনটার মধ্যে, এইভাবে। এটা অনেক কমন কোশ্চেন। এরপর আসছে পয়সনের অনুপাত নির্ণয় ও ব্যাস দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস নির্ণয়, ব্যাস আর দৈর্ঘ্যটা যে হ্রাস বৃদ্ধি আর হ্রাস পায়। তো এটাও তোমরা একটাই সূত্র, কমন সূত্র পয়সনের অনুপাতের, এটার থেকে হার্ড কোশ্চেন কিছুই আসে না। পয়সনের অনুপাতের রেঞ্জটা মনে রাখবা জাস্ট। এরপরে ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করবো ধাতু শনাক্তকরণ। মানে এইখানে এমন টাইপের কোশ্চেন আছে যে তোমার সব ধরনের ইনপুট দেওয়াই থাকবে, জাস্ট তোমাকে ইয়ং মডুলাস বা ইয়ং এর গুণাঙ্কটা বের করবা, করে তোমার তালিকায় যেসব ধাতুর তোমার ইয়ং এর গুণাঙ্ক দেওয়া থাকবে তার সাথে তুলনা করে যাচাই করতে হবে যে এই ধাতুটা আসলে কোন ধাতু, যেটা তোমার ইয়ং এর গুণাঙ্ক মিলে যাবে কোশ্চেনের সাথে। সেটা হচ্ছে তুমি সেই যে বলবা যেটা, সেটা তো তামা ধাতু হবে বা তামার তার হবে, সাপোজ এমন এমন কোশ্চেন অনেক আসছে আগেও। সো এটা এটা ইজি, এসব চ্যাপ্টার অনেক ইজি। সো এই চ্যাপ্টারে হার্ড কোশ্চেন আসেও না, সবই আসলে সেম টাইপেরই, আমি বলতেছি সব সেম কোশ্চেনই। এরপরে আসছে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে তোমার মোট কৃতঘাত বা শক্তি নির্ণয় কোনটা, মানে ওই যে হাফ ওয়াই এ ক্যাপিটাল এ স্কোয়ার বাই স্মল এ, যেটা আছে সেই সূত্রটা আছে। একটা হচ্ছে বস্তু স্থিতিস্থাপক বস্তুর মোট কৃতঘাত বা শক্তি নির্ণয়ের সেই সূত্রটা, তোমরা একটাই সূত্র এই চ্যাপ্টারের, এই চ্যাপ্টার সূত্রও কম, এই সূত্র দিয়েই তোমার হয়ে যায়। আর একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয়। একক আয়তনে মানে হাফ গুণন পীড়ন গুণন বিকৃতি। একক আয়তন কোশ্চেনে উল্লেখ কি করা দেওয়া থাকবে, যে একক আয়তনের তোমার সঞ্চিত শক্তির পরিমাণ বা একক শক্তির পরিমাণ নির্ণয়। এটার একটা জাস্ট সূত্র, এটার বাইরে কিছু নেই। এই চ্যাপ্টারটা প্রচুর ইজি, অ্যান্ড এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার বেশি হার্ড কোশ্চেন আসে সবার জন্য মাস্ট। কারণ তো আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এটা একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার, কারণ এখান থেকে অনেক টাইপের কোশ্চেন আসে, মানে একই টাইপেরই কোশ্চেন অনেকভাবে আসে। তো আমরা যদি প্রথমে শুরু করি, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে প্রথমে হচ্ছে স্প্রিং। স্প্রিং এর ক্ষেত্রে আমাদের কি কি কোশ্চেন আছে, স্প্রিং এর ক্ষেত্রে আমাদের কোশ্চেন আছে যে স্প্রিং ধ্রুবক নির্ণয় করতে বলতে পারে। তারপরে স্প্রিং স্প্রিং আছে, স্প্রিং এর ক্ষেত্রে তোমার কৌণিক বেগ নির্ণয় করতে বলতে পারে, কারণ ওমেগা একটা বিষয় আছে, তো কৌণিক বেগ চলেই আসবে। স্প্রিং বল এফ সমান কে এক্স নির্ণয় করতে বলতে পারে। এরপরে আসছে কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ থাকলে কম্পাঙ্ক থাকবে। তারপরে পর্যায়কাল টি। এইগুলা অনেক ইজি, জাস্ট সূত্র জানলেই হবে, এখান থেকে হার্ড কোশ্চেন আসে না স্প্রিং এর ক্ষেত্রে। আর একটা পার্ট হচ্ছে স্প্রিং এর সমবায়, মানে শ্রেণী ও সমান্তরাল। দেখা যেত একাধিক স্প্রিং থাকে, আর কিছু স্প্রিং সমান্তরাল যুক্ত থাকে, কিছু শ্রেণীতে যুক্ত থাকে স্প্রিং। সেই ক্ষেত্রে তোমার মেইন কাজ কি থাকে, যে যে স্প্রিং ধ্রুবকটা আছে সেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবকটা বের করা। যেমন তোমরা বর্তনীর ক্ষেত্রে বের করো সেম, জাস্ট উল্টা। শ্রেণীতে যুক্ত থাকলে আমরা যে সমান্তরালের সূত্র ইউজ করতাম, সেই সূত্রটা ইউজ করতে হবে বর্তনীর ক্ষেত্রে, আমরা ইউজ করতাম তুল্য রোধ বের করার ক্ষেত্রে। শ্রেণীতে যুক্ত থাকলে আমরা হচ্ছে সমান্তরালের সূত্র ইউজ করবো, আর সমান্তরালের যুক্ত থেকে শ্রেণী মানে জাস্ট যোগ, সবগুলা স্প্রিং ধ্রুবক যোগ করে দিব। এটাই বেসিক, জাস্ট এই ফর্মুলাটার জন্য এটা দেওয়া। এরপর হচ্ছে সরল সরল দোলক। সরল দোলক হচ্ছে এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক।
সরল দোলকের ক্ষেত্রে আমাদের যেটা যদি বেসিক জানতে চাই তাহলে জানতে চাবে সরল দোলকের পর্যায়কাল নির্ণয়। এটা অনেক বেসিক কোশ্চেন আর এটা ইম্পর্টেন্টও বলতে পারো, এটা আসেই প্রায়। তারপর কার্যকারী দৈর্ঘ্য নির্ণয় মানে ক্যাপিটাল এল নির্ণয়। এরপরে আসতেছে বিভব শক্তি নির্ণয়, গতিশক্তি নির্ণয় আর মোট শক্তি নির্ণয়। এটাও অনেক ইজি কোশ্চেন, মানে এটা হচ্ছে ইজির মধ্যে দিলে, আর হচ্ছে এটা বেসিক কোশ্চেন যদি দেয় তাহলে এমন কোশ্চেন দিবে। কারণ সরল দোলকের ক্ষেত্রে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা বা কোনো স্তরের গভীরতা নির্ণয়। তোমাকে একটা সেকেন্ড দোলক দেওয়া থাকবে, এখন কোশ্চেন এমন ভাবে আসবে যে সেকেন্ড দোলকটা তোমার পাহাড়ে, একটা পাহাড়ে নিয়ে যাওয়া হলো, ফলে দোলকটা এত 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 সেকেন্ড ধীরে চলে, এত মিনিট ধীরে চলে, বা এত সেকেন্ড দ্রুত চলে। এখন তোমাকে বলবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো, এমন কোশ্চেন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের। এমন কোশ্চেন প্রায় প্রায় আসছে, অ্যান্ড মোস্ট অফ 80% কোশ্চেন এমন টাইপই আসে। এরপরে আসতে পারে এই উচ্চতায় সেকেন্ড দোলকটার পর্যায়কাল নির্ণয়। তোমাকে বলে দিচ্ছে যে এত ধীরে, এত সেকেন্ড ধীরে চলে, তুমি এখন এই উচ্চতায় ওই সেকেন্ড দোলকটা, সেকেন্ড দোলক মানে 2 সেকেন্ড অবশ্যই পর্যায়কাল, ওটা যদি এই উচ্চতায় নিয়ে যাও পাহাড়ে, তাহলে তোমার সেকেন্ড দোলকের দোলনকাল বা পর্যায়কাল কত হবে এটা নির্ণয় করতে বলতে পারে। এরপর আসছে এইচ উচ্চতা বা গভীরতায় সেকেন্ড দোলক কত ধীরে চলবে বা দ্রুত চলবে, সেম কোশ্চেন কিন্তু এগুলা। জাস্ট একবার চাইছে পাহাড়ের উচ্চতা নির্ণয় করার কথা, মানে তোমার যেই 3-4টা ভ্যারিয়েবল আছে, একবার এই ভ্যারিয়েবলটা চাচ্ছে তো আরেকবার আরেকটা চাচ্ছে। এটার ক্ষেত্রে তোমার এটার ক্ষেত্রে এইচ উচ্চতা বা গভীরতায় সেকেন্ড দোলক কতটুকু ধীরে বা দ্রুত চলবে, সেম সূত্র, জাস্ট ধীরে দ্রুত চলবে এটা নির্ণয় করতে হবে। এরপরে যে কোশ্চেনটা অনেক আসে, মানে এটাও ওটারই কোশ্চেন, এটা রিলেটেডই পুরো একদমই, জাস্ট এই কোশ্চেনটা অনেক আসে দেখে আমি আলাদা করে হাইলাইট করছি। সেটা হচ্ছে কি পদক্ষেপ নিলে এই উচ্চতায় দোলকটি সেকেন্ড দোলকে নিয়ে আচরণ করবে তা নির্ণয়। মানে তোমার একটা সেকেন্ড দোলককে তুমি এই উচ্চতায় পাহাড়ে নিয়ে গেছো, এখন তুমি সেকেন্ড দোলকটা আর 2 সেকেন্ডে পর্যায়কাল থাকতেছে না, হয়তো ধীরে চলতেছে, পর্যায়কাল 2 সেকেন্ডে কম হয়ে গেছে। তো তোমার কোশ্চেনটা থাকে যে কি পদক্ষেপ গ্রহণ করলে তোমার সেকেন্ড দোলকটা, মানে তোমার এই যে দোলকটা এখন পর্যায়কাল ধরো 2 এর চেয়ে কম, আবার 2 হবে, আবার সেকেন্ড দোলকে নিয়ে আচরণ করবে। তো এটার ক্ষেত্রে এটার প্রসেসটাই হচ্ছে তোমার সেকেন্ড ওই উচ্চতায় পর্যায়কাল 2 ধরে এল এর মান, মানে কার্যকরী দৈর্ঘ্যের মানটা বের করা। দেখবা যে এল এর মানটা পরিবর্তন আছে, এল এর মানটার সাথে তুলনা করবা যে আগে এল এর মানটা এত ছিল, এখন এল এর মানটা এত হয়েছে, তো এত এত হচ্ছে মিটার দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি বা হ্রাস করতে হবে। এটা এই তুলনাটা করা, এই তুলনাটা কোশ্চেন অনেক আসছে বিগত বছরগুলোতে। এরপর আসতেছে, এটা অনেক রেয়ার টপিক, এটা একবার দুইবারই আসছিল, সেটা হচ্ছে সরল চন্দ্রের স্পন্দনগুলির দশা রূপ নির্ণয়। মানে আমরা যে সূত্রটা জানি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এখান থেকে ডেলের মানটা নির্ণয় করতে বলবে। বাকি সব কোশ্চেনে ইনপুট দেওয়াই থাকবে, নাহলে তুমি দেখলেই বুঝতে পারবে ইনপুটগুলো দেওয়া আছে, এই ডেলের মানটা বের করতে বলতে পারে। এটা এটা অনেক কম আসছে তুলনামূলক যদি বলি, এটা কম ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা, গভীরতা এসব চলে যায়, এই পার্টগুলো কোশ্চেন অনেক বেশি। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা হচ্ছে আমাদের লাস্টের টপিক। তো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে চ্যাপ্টারটা বড়, কিন্তু চ্যাপ্টার থেকে অনেক লিমিটেড কোশ্চেন আসে, রিপিটেড কোশ্চেন অনেক আসে। ওই ক্ষেত্রে আদর্শ গ্যাসের প্রথমেই আমরা যদি বলি, আমাদের বেসিক কোশ্চেনগুলো সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র সমূহ ব্যবহার করে, মানে পি ওয়ান ইকুয়ালস পি টু ভি টু, তারপরে ভি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস ভি টু বাই টি টু, পিভি ইকুয়ালস টু এনআরটি, আর ডি ইকুয়ালস টু পিএম বাই আরটি, মানে ঘনত্ব, ডি হচ্ছে ঘনত্ব। এই সূত্রগুলো দিয়ে নর্মালি এটা অনেক ইজি কোশ্চেন যদি আসে। এরপরে আসতেছে এই চ্যাপ্টারের সবচেয়ে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হ্রদের তলদেশ হতে আগত বায়ু বুদবুদের যে ম্যাথগুলো থাকে। এখান থেকে কি চায় আমাদের, এখান থেকে যেই টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় করতে বলে। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্রদের গভীরতা মানে এইচ নির্ণয় করতে বলে। এরপরে যে কোশ্চেনটা আসে ওটার সাথেই বা ওইখান থেকেই যদি গভীরতা নির্ণয় করতে নাও বলে, তাহলে আসে বুদবুদের আয়তন কেমন পরিবর্তন হয়। মানে হ্রদের তলদেশে যখন একটা বুদবুদ থাকে তখন তার আয়তন কিন্তু কম থাকে, ব্যাসার্ধ কম থাকে, যত উপরে আসতে থাকে তত আর আয়তন বাড়তে থাকে। এন্ড সেই পার্থক্যের তুলনাটাই তোমাকে করতে বলছে যে যখন তলদেশ থেকে উপরে আসবে তখন আয়তনে কিরূপ পরিবর্তন হবে। এছাড়া আরেকটা আসে তোমার তলদেশে হচ্ছে প্রযুক্ত যে চাপ, তলদেশে ক্রিয়াশীল চাপ যেটা, সেটা কত। তুমি যদি একটা সূত্রই জানো, যে মেইন সূত্রটা, তাহলে তুমি ইজিলি এই ম্যাথগুলো পাবা। কিন্তু এটা মাস্ট করে যাইতে হবে এটার থেকে। এই টপিকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এই চ্যাপ্টারে। এরপরে আসতেছে হচ্ছে গ্যাসের গতিশক্তি নির্ণয়, মানে সি বাই টু এনআরটি বা সি বাই টু পিভি বা সি বাই টু কেটি, একটার উপর ডিপেন্ড করে কি আছে আর কোনটা চাইছে গতিশক্তি। এরপর আসছে মূল গড় বর্গবেগ, মানে সিআরএমএস বেগ ইকুয়াল টু কি রুট ওভার 3 RT বাই এম, মেইন যে সূত্রটা। বা আমরা পিভি দিয়ে করতে পারি, আমরা ঘনত্ব ঘনত্ব আনতে পারি, সব এইসব দিয়ে করতে পারি। একটা কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী তোমাদের ক্যান্সেল করতে হবে, এই টপিকটা থেকে কোশ্চেন আসে। এরপরে একটা যে টপিকটা সে গড় মুক্ত পথ নির্ণয়, গড় মুক্ত পথের থেকে অনেক কম আসে, তাও এমন না যে আসেই না, 2-3 বার আসছিল। তো এই টপিকটা যেহেতু একটাই সূত্র, তো এই টপিকটা তোমরা দেখে অবশ্যই যাবা, এখান থেকে এত হার্ড কোশ্চেন আসে না, তোমরা দেখলেই অ্যান্সার করতে পারবা। এবার আসো এই চ্যাপ্টারের আরো একটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে শিশিরাঙ্ক, গ্লেসিয়ারের উৎপাদক বা শুষ্ক সিক্ত বা তাপমাত্রা নির্ণয়। এখন সবগুলো নির্ণয় করতে বলবে তা না,
এই যে 4টা পয়েন্ট দিচ্ছি, 4টার যে কোনো একটা নির্ণয় করতে বলতে পারে। তার মধ্যে শিশিরাঙ্ক নির্ণয়টাই বেশি থাকে। আমার কোন সূত্রটা ইউজ করবো? থিটা ইকুয়ালস থিটা 1 মাইনাস জি ইনটু থিটা 1 মাইনাস থিটা 2, এই সূত্রটা ইউজ করেই আমরা এই সূত্রটা ইউজ করে পুরা এই যে যতগুলো বললাম যে 4টার মধ্যে যে কোনো একটা বের করতে হবে, ইজি। এই একটাই সূত্র, এই সূত্র দিয়ে তোমরা বের করে ফেলবা। এরপর আসতেছে সবচেয়ে কমন কোশ্চেন বোর্ডের এই চ্যাপ্টার থেকে, আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় কেমন করে বলতে পারে? তোমার বেসিক যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করে তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারবা, কিন্তু কোশ্চেন তো আর বলবে না যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। কি বলবে? যে তোমাকে একটা আপেক্ষিক আর্দ্রতা রেঞ্জ দিতে পারে, বা দুইটা জায়গার জেলার কথা উল্লেখ করতে পারে। তোমাকে বলবে যে তুমি হচ্ছে কোন স্থানে তুমি স্বস্তি বোধ করবা বেশি, বা যে তুমি কি স্থানে স্বস্তি বোধ করবা, একটা রেঞ্জ দেওয়া থাকবে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে তত তুমি স্বস্তি বোধ করবা, কারণ বায়ু জলীয় বাষ্পের পরিমাণ যত কম থাকবে তত তোমার ঘাম দ্রুত শুকাবে। আবার এরকম কোশ্চেন আছে যে তুমি কাপড় শুকাইতে দিছো ছাদের মধ্যে, দুই জায়গায় কোন জায়গায় তোমার কাপড় কাপড় দ্রুত শুকাবে, যেই জায়গায় আপেক্ষিক আর্দ্রতা কম সেই জায়গায় দ্রুত শুকাবে। এমন কোশ্চেন অনেক আসে। এরপর আসতেছে হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কমা বাড়ায় শিশিরাঙ্কের পরিবর্তন। এই কোশ্চেনটা দেখবা যে তোমার অনেক আসছে, আপেক্ষিক আর্দ্রতাটা দেওয়া আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে, হঠাৎ করে কোশ্চেনে বলে দেয় যে তোমার তাপমাত্রা হঠাৎ করে হ্রাস পেয়ে এত হয়েছে, কমে ধরো 27 ডিগ্রি ছিল, কমে 24 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, তোমার শিশিরাঙ্কের কিরূপ পরিবর্তন দেখা যাবে, বা শিশিরাঙ্ক কতটুকু হ্রাস পাবে, এমন কোশ্চেন আসে অনেক। আর হচ্ছে লাস্ট টপিক, সেটা হচ্ছে এইটার থেকে বেসিক কোশ্চেন আছে, সেটা হচ্ছে এই যে তাপমাত্রা বৃদ্ধি যে পায়, হ্রাস পাইলে, মেইনলি বৃদ্ধি না, হ্রাস পাইলে তোমার যে হ্রাস পাওয়ার ফলে যে ঘনীভূত কিছু জলীয় বাষ্প হয়, সেটার ভর বা চাপ যেটা বের করতে বলবে, সেটা নির্ণয় করতে হয়। এটা তোমার বেসিক কোশ্চেন। তো এই টপিক থেকে মেইনলি তোমার রোদের তলদেশে যে বায়ু উদ্ভূত এই পার্টটা, আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় এই পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো তোমাদেরকে বলবো যে লাস্ট মোমেন্টে অবশ্যই তোমরা বোর্ড বই পড়বা, এবং বোর্ড কোশ্চেনগুলো মাস্ট সলভ করবা। বোর্ড কোশ্চেন লাস্ট বিগত 3-4 বছরের বোর্ড কোশ্চেনগুলো সব সলভ করবা। আমি জাস্ট আজকে তোমাদের টপিকটা বলে দিচ্ছি কোন কোন টপিক থেকে আসছে, কিন্তু আমি কিন্তু একদম ডিটেলসে তোমাদেরকে বলিনি যে কোন কোন কোশ্চেন আসবে বা কোশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করবে। এটা তোমাদেরই দায়িত্ব, তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখবে, দেখে কিভাবে সলভ করতে হয় বা কেমন টাইপের কোশ্চেন আসে, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবা, না হলে পসিবল না ভালো করা। এইসব দেখবা। আর এই মোমেন্টে অন্যান্য কোশ্চেন না দেখে বোর্ড কোশ্চেনগুলো দেখা সাজেশন দিব আমি। সেই সাথে তোমরা অবশ্যই বইয়ের আরো যা যা টপিক আছে সেগুলা পড়বা, এমসিকিউ এর জন্য, ক খ এর জন্য আজকে অবশ্যই তোমাদের পড়বা। জন্য এতটুকুই। তো আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা তোমাদের যদি যোগাযোগ করতে হয়, আমাদের সাথে কানেক্টেড থাকবে অবশ্যই। আমাদের ফেসবুক পেজ ফোর ব্রেইনে যুক্ত থাকবে, আমাদের ইউটিউব চ্যানেল ফোর ব্রেইনে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ইনশাআল্লাহ ফিউচারে আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে, ইন্টারেস্টিং ভিডিও আসবে যা তোমাদের কাজে আসবে। এছাড়াও তোমরা ফোর ব্রেইনের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো, ফোর ব্রেইন এলএতে, যেখানে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন জিজ্ঞেস করতে পারো, তোমরা তোমাদের কোনো কিছু শেয়ার করা থাকলে, কোনো ইনফরমেশন শেয়ার করার থাকলে শেয়ার করতে পারো। অবশ্যই যুক্ত থাকবে। আজকের জন্য এতটুকুই। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।